আমাদের ড্রাইভার বসে পড়েছে ড্রাইভারের সিটে, ও আমাদের দিয়ে যাবে, তাই না? ওয়েট করছিলাম বাবার জন্য। ও নাকি ওয়েট করছে বাবার জন্য। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ আমরা যাচ্ছি বাওয়ালি। 260 বছরের প্রাচীন মণ্ডল জমিদারদের অজানা ইতিহাস এখানে আছে এবং কিভাবে এখানে তোমরা আসবে সেটা আমি ডিটেলস তোমাদের জানাবো এই ব্লগে। মোগল আমলের সুবা বাংলার সরকার অধীনস্থ বালিয়া পরগনার একটি সমৃদ্ধ মৌজা গ্রাম ছিল এই বাওয়ালি। আমরা ক্রমশ বাওয়ালির দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে বাওয়ালি উচ্চ বিদ্যালয়। আর মণ্ডল জমিদারদের সৃষ্ট ইউরোপিয়ান আমলের নানান মূর্তি এ দেখো দেখতে পাচ্ছ, আজও এখানে শোভা পাচ্ছে। এছাড়া আরও অনেক মন্দির আছে যেটা কালে গহ্বরে চলে গেছে, বেশ কিছু মন্দির, আর কিছু মন্দির সংস্কারের কাজ চলছে। তোমাদের ক্রমশ সেটা দেখাবো। তোমরা দেখতে থাকো ব্লগটা প্লিজ। তোমরা পুরো শেষ অবধি ব্লগটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো আমরা পৌঁছে গেছি বাওয়ালি রাজবাড়ি। তো আমরা এবার পৌঁছে গেছি বাওয়ালি। এখানে গেস্টদের এইভাবে বরণ করে নেওয়া হয়। 300 বছরের পুরাতন স্থাপত্য ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার সুন্দর মেলবন্ধন এই বাওয়ালি রাজবাড়ি। বর্তমানে এটি হেরিটেজ রিসর্ট হিসাবে পরিচিতি পেয়েছে। এই দেখো সামনের রিসেপশন। 50 বছর আগে এই রিসেপশনের সামনে পর্দা টাঙিয়ে সিনেমা দেখানো হতো। আর এই মাঠটা এখানে বসতো গ্রামের সাধারণ জনগণ। আর এই যে সিঁড়িগুলো আছে এখানে ব্যালকনি হিসাবে এটাকে ইউজ করা হতো। তো আমরা রিসেপশনের মধ্যে ঢুকে পড়েছি। আমাদের আগে থেকে বুকিং করা ছিল, আমরা 1 নাইট স্টে করবো এখানেতে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা ছিলাম ক্লাসিক হেরিটেজ রুমে। এটা জিএসটি সমেত এর রেট হচ্ছে 11,210 1 নাইটের জন্য, যদিও এটা খুব কস্টলি। এখানে সব রুমই মোটামুটি এরকম রেট। তো যে কারণে এখানে সবাই ফুল ডে থাকে এবং সন্ধেবেলা ফিরে যায়। তো আমরা নাইট স্টে করেছিলাম। আমরা চাবি পেয়ে গেছি। এবার আমরা যাচ্ছি আমাদের ক্লাসিক হেরিটেজ রুমের দিকে। এই হচ্ছে সিঁড়ি, ফার্স্ট ফ্লোরে আমরা যাব। বনে এলি গেলি এই কথাটি থেকে এসছে বাওয়ালি কথাটি। পূর্বে বাউল সম্প্রদায় নামে এক অধিবাসীদের বাস ছিল এখানে। বন জঙ্গলকে কেন্দ্র করে এরা জীবিকা নির্বাহ করত। তো এবার আমরা মধু রুমে সংগ্রহ করা আর মাছ ধরা রুমের সামনে দেখো একটা আয়না রয়েছে। আর বাঁদিকে রয়েছে বেড। বেডটা বেশ অনেকটাই উঁচু, সামনে সিঁড়ি মতো করা আছে যেটা দিয়ে উঠতে হবে। কিন্তু বেডটা যত না উঁচু, বেডের যে গদিটা সেটা উঁচু করে দেওয়া হয়েছে, যার ফলে এই সিঁড়িটাকে ইউজ করতে হচ্ছে। আমার ছেলে তো এসেই শুয়ে পড়েছে। এবার দেখো তোমাদের পুরো রুমটা দেখাই। রুমটা বেশ বড় সড়ো। আর এই সাইডে টয়লেট। আর এই হচ্ছে জানলা। জানলার সামনে পুকুর, পুকুরের ওপারে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই হচ্ছে টয়লেট এরিয়া। এটা হচ্ছে স্নান করার জায়গা। আর ওর বাঁ পাশে যে ব্লু কালারের দরজা রয়েছে এটা ল্যাট্রিন এরিয়া। আর এই বাওয়ালির চারদিকে না, মানে এই রাজপুর বাড়ির যে চারদিকে অনেক পুকুর আছে। গ্রামবাসীরা এখন এই পুকুরটাগুলো সব ইউজ করে। এবার আমরা যাচ্ছি ব্যালকনির দক্ষিণ প্রান্তে। ঐশ্বর্য রায় অভিনীত ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমার শুটিং হয়েছিল এখানেতে। এছাড়া আরও অনেক সিনেমার শুটিং হয়েছিল। ভুল ভুলাইয়া, মৌহা রায়চৌধুরী অভিনীত কপাল কুণ্ডলা, যদিও সেটা মন্দির চত্বরে শুটিং করা হয়েছিল। কিছু ওয়েব সিরিজের শুটিং এখানে হয়েছিল। সিনেমার শুটিং হিসাবে এই রাজবাড়িকে ভাড়া দেওয়া হয়। এটা হচ্ছে দুর্গা মঞ্চ, এখানে দুর্গা পুজো হয়। এবার চলো তোমাদের দেখাই মণ্ডল জমিদারদের আর এক অপূর্ব কীর্তি, জলটঙ্গী। পুষ্করিণীর মাঝে বিশ্রাম গৃহ।
এটি নির্মাণ করেন জমিদার নীলরতন মণ্ডল। এখানে ঋতুপর্ণা ঘোষের চোখের বালির শুটিং হয়েছিল। চলো এবার আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমরা নিয়েছিলাম 2টো জমিদারি থালি। তো ছেলে আমাদের থেকেই খাবার নিয়েছিল, ওর জন্য আলাদা আর কোনো থালি নিইনি, কারণ ও যেহেতু খুবই কম খায়। এটা হচ্ছে পিয়ানো, যদিও এটাতে হাত দেওয়া মানা। এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। আমাদের খাবার চলে এসছে, আলু পোস্ত, আলু ভাজা, শুক্তো, ডাল, স্যালাড, ভাত। এছাড়া ছিল ভেটকি পাতুরি, কচু চিংড়ি, মাংস, শেষ পাতে চাটনি, মিষ্টি। অনেক খাবারই ছিল, সব খাবারই রিপিট করা হয়, শুধুমাত্র ভেটকি পাতুরি একবারই দেওয়া হয়েছিল। সেরকমই নিয়ম আছে, কিন্তু আমি ভেটকি পাতুরিটা খেতে পারিনি, এত খাবার খাওয়া যায় না একসঙ্গে। মিষ্টিও খাইনি, ছেলেকে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তুই খা। এছাড়া ছিল লুচি ছিল এর সঙ্গে। এই দেখো সামনে এই যে পিঙ্ক কালারের ড্রেস পরা যে মহিলা, উনি ব্লগ করছেন বোধহয়। এই হচ্ছে পিয়ানো রুম। এই পিয়ানো রুমটাকেই ডাইনিং এরিয়া হিসেবে ব্যবহার করা হয়। এবার ডাইনিং এরিয়া থেকে আমরা বেরিয়ে আসছি সিঁড়ি দিয়ে নেমে। এবার আমরা রুমে যাব, দুপুরবেলা একটুখানি বিশ্রাম নেব। এই হচ্ছে ডাইনিং এরিয়া থেকে আমরা বেরোচ্ছি। এই তুলসী মঞ্চ, এইখানেতে প্রদীপ জ্বালানো হয় নিয়ম করে রোজ সন্ধ্যেবেলা, এবং ঢাক বাজিয়ে তুলসী মঞ্চে পুজো করা হয়। রুমে একটু বিশ্রাম করছিলাম, তারপর ওনারা বেলের শরবত দিয়ে, তোমরা দেখতে থাকো, খুব সুন্দর খেতে ছিল। এই হচ্ছে বেলের শরবত। এবার আমরা যাচ্ছি জেলখানার দিকে। আগে জমিদারদের সময় যখন তারা শাসন করতেন, এটাকে জেলখানা হিসাবে ইউজ করা হতো। এখন এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে এভাবে ওনারা রেখেছেন। এবার আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। এখানে 2টো সুইমিং পুল আছে। এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে আবার কিছু থাকার জায়গা আছে। তো এই সুইমিং পুল যাবার যে রাস্তায় যে বাগান বাড়ি, এই বাগানের মধ্যেও কিছু রিসর্ট আছে, কিন্তু আমরা সেখানে থাকিনি। এখানে ডাক বাংলো আছে, আরও কিছু কিছু রিসর্ট আছে। আমরা মেন রাজবাড়ির মধ্যেই থেকেছিলাম, কারণ রাজবাড়ির মধ্যে থেকে রাজবাড়ির যে ফিলিংস, সেটা রাজবাড়ির রুমের মধ্যে না থাকলে সেটা ফিল করা যায় না, তাই আমরা সেখানেই ছিলাম। তো এবার আমরা যাচ্ছি দেখো সুইমিং পুলের দিকে। চারদিকে অনেক বাগান, অনেক গাছ বাগানের মধ্যে রয়েছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আর এখানে সবার ব্যবহারও ভীষণ ভালো ছিল। এখানে আমার হাজব্যান্ড আর ছেলেও একটুখানি সুইমিং পুলে নেমেছে। তো আমার হাতে ক্যামেরা ছিল, তো আমার পক্ষে আমি সুইমিং জানিও না, আর সুইমিং পুলে নামিও নি, কারণ ক্যামেরা করার কেউ নেই। আমরা এই সুইমিং পুল থেকে একটা সুইমিং পুলে গেছিলাম, যে এই সুইমিং পুলটা, তো তোমাদের আর দেখাচ্ছি না, তো সন্ধে হয়ে গেছে। এবার সন্ধেবেলায় অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি। এখানে ধুনো দেওয়া হয়েছে, আর এই সিঁড়িতে প্রতিদিন সন্ধেবেলা প্রদীপ জ্বালানো হয় নিয়ম করে। আর এই তুলসী মঞ্চে পুরোহিত মশাই আসেন, পুজো করেন, আর সঙ্গে ঢাক বাজানো হয়। আর তো মন্ত্র করে তো উনি পুজো করেনি। দেখো তোমরা সন্ধেবেলার রাজবাড়ির অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। যদিও একটু গরম ছিল, নর্মালি শীতকালে এখানে প্রচুর টুরিস্টরা আসেন। এই যে সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা।
মোঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের প্রিয় পাত্র ছিলেন বাসুদেব রায়। নিজের দক্ষতায় উনি কৃষকবিদ্রোহ ও দস্যুবৃত্তি দমন করতে সক্ষম হয়েছিলেন, আর তার এই সফলতার জন্য পুরস্কার স্বরূপ সুদূর বাংলায় ৩ লক্ষ একর জমি ও মণ্ডল উপাধি তিনি পান। আর এইভাবেই বাওয়ালিতে মণ্ডল বংশের জমিদারি স্থাপিত হয়। 10 বছর আগে এই রাজবাড়ি সংস্কারের কাজ শুরু হয়, আর এই নতুন সংস্কারের কাজ যেটা শুরু হয়েছিল সেটা শেষ হতে প্রায় 7 বছর সময় লাগে। পুজো তো সম্পন্ন হয়ে গেছে, এবার ওনারা এই তাপ নিয়ে আসছেন, তো একটু তাপ নিলাম। যারা ওখানে দাঁড়িয়েছিলেন সব একটু করে তাপ নিল। এখানে সন্ধেবেলা বাউল গানের আয়োজন করা হয়েছিল। এক একদিন এক এক রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা যখন ছিলাম তখন এই বাউল গানের আয়োজন করা হয়েছিল। খুব সুন্দর বাউল গান, দেখো তোমরা শোনো। তাকে ছেড়ে দেব না, তাকে হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না আমরা, ছেড়ে দিলে মনের মানুষ আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তাকে মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তাকে এসেছে এমনই ঘর শূন্যের উপর, কোমরে শূন্যের উপর পৌঁছতা তোরে তারে ধন্য ধন্য বলে তারে। এই রাজবাড়ির সামনেই ছিল রাধা বল্লভজিউ মন্দির। তো এই মন্দির নির্মাণ করেন রামকমল মণ্ডল বাংলার 1265 সালে। এখানে সন্ধ্যেবেলা নাম সংকীর্তন করা হয়, আর এখানে অনেক ঠাকুরের বিগ্রহ আছে। পাশের যে মন্দিরগুলো আছে সেগুলো সংস্কার করা হয়েছে। তো সেই সংস্কার করার জন্য মন্দিরের সমস্ত বিগ্রহকে এই মন্দিরের ভিতর রাখা হয়েছে, এই রাধা বল্লভজিউ মন্দিরের মধ্যে। তোমাদের দেখো, দেখাচ্ছি। যদিও রাত্রিবেলা ঠাকুরের শয়ন হয়ে গেছিলো, তখন আর আমরা দেখতে পাইনি, ঠাকুরের ছবি তুলতে পারিনি। তো সকালবেলা ছবি তুলেছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। একটা রাজাদের মন্দির ছিল, রাজবাড়ির মন্দির ছিল, কিন্তু গ্রামবাসী যখন রাজারা মারা যান, যখন রাজারা প্রপার্টিটা আর দেখাশোনা করতে পারেনি, তখন মন্দিরটা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই টাইমে রাজারা, এই পাড়ার লোকেরা এটা রিনোভেট করার জন্য নিজেদের নিযুক্ত করে নিয়ে এই মুহূর্তে রাজাদের আছে, এই মুহূর্তে গ্রামবাসীদের আছে। এরকম কটা মন্দির আছে? ছখানা মন্দির আছে। এইখানে একটা, আর বাকি এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো, আর ভিতরে আছে চারটে। কোন ভিতরে? আচ্ছা, মন্দিরের ভিতরে। তোমরা শুনলে রাজবাড়ির একজন সিকিউরিটির কথা, উনি স্থানীয় লোক। তো এখানে অনেক মন্দির আছে, সেগুলো সংস্কার করা হচ্ছে, গ্রামবাসীরাই সেই সংস্কারের কাজ হাতে নিয়েছে। তোমরা আগের ব্লগে দেখেছো গুপ্ত বৃন্দাবন নামে যে ব্লগটা আমি করেছি। তো এবার আমরা সন্ধ্যেবেলা রাত্রিবেলা ফিরে এসেছি, রাত্রি হয়ে গেছিলো। তো আমাদের রাতের ডিনারটা আমাদের করতে হবে। এই যে ডিনারের জন্য আমরা চলে এসেছি। এদের ব্রেকফাস্টটা ফ্রি ছিল, কমপ্লিমেন্টারি, কিন্তু ডিনারটা ফ্রি নয়। দেখো ডিনারে আমরা কি কি নিয়েছি। আমরা নুডলস নিয়েছিলাম, ফিশ নিয়েছিলাম, আর এখানেতে এই কর্নের একটা প্রিপারেশন ছিল, সেটা খেতে দারুণ ছিল। আর যে ফিশ যেটা দিয়েছিল সেটা ভেটকি তো কোনোভাবেই নয়, অন্য কোনো পোনা মাছের কোনো প্রিপারেশন বোধহয় ছিল। ফিশ কি ছিল, একটা ফিশ পেপার টাইপের কিছু একটা। এবার দেখো সকালবেলা আমরা ওই যে রাতে যে মন্দিরটার নাম সংকীর্তন হয়েছিল সেটাতে আমরা এসেছি সকালবেলা। এই যে ঠাকুরের সমস্ত বিগ্রহ এখানে রাখা আছে,
তখনও পর্যন্ত পুরোহিত মশাই আসেননি, উনি পরে এসেছিলেন। রোজ দুবেলা নিয়ম করে এখানে পুজো হয়। সমস্ত বিগ্রহকে এখানে রাখা আছে। আশেপাশে যত মন্দির আছে সব মন্দিরের সব বিগ্রহকে এখানে রাখা হয়েছে। যখন মন্দিরগুলো সংস্কার করা হয়ে যাবে তখন যে যে মন্দিরে যে যে বিগ্রহ সেই সেই বিগ্রহ স্থান পাবে। আমার ছেলে তখনও ঘুমোচ্ছিল ঘরে, ওকে ঘরে বন্ধ করেই আমরা চলে এসেছিলাম এই মন্দির দর্শনে। তারপর দেখো এবার ব্রেকফাস্ট টেবিলে কি কি আছে। এখানে দু রকম জুস ছিল, আর কিছু ফ্রুটস ছিল, কর্নফ্লেক্স ছিল। দেখো এখানে কি রয়েছে, এটা ছোলার ডাল, আলুর দম, এটা চিড়ের কিছু ছিল আইটেম, ইডলি ছিল, সাম্বার ছিল, ধোসা ছিল, অনেক কিছুই ছিল। দই ছিল, কেক ছিল, লুচি ছিল, সব কিছুই ছিল। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো বসে গেছে খেতে। আমরা সবাই খেয়ে নিলাম, কারণ আমাদের এবার ফিরতে হবে। এখানে চেকিং টাইম দুপুর 2টো আর চেক আউট টাইম দুপুর 12টা। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নেবে। এবার আমাদের ফেরার পালা। 300 বছরের পুরাতন ঐতিহ্য এবং স্থাপত্যকে আমরা ফিল করে সেখানে এক রাত্রি কাটিয়ে আমরা এবার বাড়ির পথ ধরলাম। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমরা সকলে ভালো থাকবে। বাই বাই।